নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে বিশেষ সম্বর্ধনার আয়োজন। শ্রমিককে ক্যাপ্টেনের ভূমিকায় স্বাগত জানালেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট, একটি রাইফেল, 3 রাউন্ড গুলি, 4টি পাইপ গান, 12টি বন্দুক এবং তার কার্তুজ উদ্ধার। ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তি। রাজনাথ সিং এর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের। দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত দীপিকা। 2026-এর হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় দীপিকা পাডুকোন। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার যখন কলকাতায় নতুন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে বিশেষ আয়োজন, তখন দিলীপ ঘোষ সুদূর বর্ধমানে। তবে সেখান থেকেই তিনি শ্রমিককে ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে তিনি সভাপতি হওয়ার দৌড়ে কখনোই ছিলেন না। আমি তো কোনো রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিএস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্ব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেজন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন। এটা মনে হয় দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই। বৃহস্পতিবার অন্য মেজাজে প্রাতঃভ্রমণে বের হলেন দিলীপ ঘোষ। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটতে দেখা গেল তাকে। প্রাতঃভ্রমণে প্রত্যেকদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। তবে বৃহস্পতিবার বিজেপির নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনো কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে? বুধবার তার দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের উপর আগামী 3 বছর এ রাজ্যের বিজেপির দায়িত্ব। একসময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন। শুধু সামলাননি বলা ভালো, এ রাজ্যে তার সময় বিজেপির আসন সংখ্যাটাও সব থেকে বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনের হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে। না তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর মোদির কর্মসূচিতে, না থাকেন এ রাজ্যের হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা। বুধে যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে, তখন দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হবেন কিনা তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন। পরবর্তীতে পরিষ্কার হয় সবটাই। এবারও প্রাক্তন এই সাংসদ পাননি দায়িত্ব। দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খান, তারপর ডুগডুগি বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় তাকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি। তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হলো, তা স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। বিজেপি নেতার কথায় শ্রাবণ মাস পড়েছে, প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। হাতে তার ডুমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি। আসুন লড়াই করুন, তাই ডুগডুগি হাতে নিয়ে মানুষকে জাগাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। উল্টো রথেও দীঘায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স। ভিড়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, তার জন্যই এই ব্যবস্থা। রথের পর উল্টো রথ। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের ফিরতি যাত্রাতেও এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করছে রাজ্য সরকার। ভিড়ের চাপে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গঙ্গাসাগরের ধাঁচে তাকে চিকিৎসার জন্য কলকাতায় আনতে এই ব্যবস্থা নবান্নের। দীঘার রথযাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছিল। 25 থেকে 28 তারিখ পর্যন্ত দীঘায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল।
সেই মতোই উল্টো রথের দিন ভক্তদের কথা ভেবে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে একটি হেলিকপ্টার। নবান্ন সূত্রে খবর, 5ই জুলাই উল্টো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। যে সংস্থার হেলিকপ্টার ব্যবহার করা হবে তাদের ইতিমধ্যেই জানানো হয়েছে। জানা গিয়েছে 4 তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ড বাই রাখা থাকবে। প্রসঙ্গত, বুধবার নবান্নে উল্টো রথযাত্রা, শ্রাবণী মেলা এবং মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় বিপুল ভক্তের সমাগমে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাজ্য। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথযাত্রায় বিপুল ভক্তের সমাগম হয়েছিল। তা মাথায় রেখেই গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়। এবার উল্টো রথযাত্রাতেও সেই ব্যবস্থা থাকছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন হলে যাতে সময় বিলম্ব না হয়, সেই জন্যই এই ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এইচএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোন রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোথাও জমায়েতের অনুমতি দিল না কলকাতা পুলিশ। তাই বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোনো রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনো জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ। সেখানে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্তে বদল আনেন তারা। আন্দোলনকারীদের একজন বলেন, বৃহস্পতিবার নবান্ন চলো অভিযান নিয়ে বুধবার হাওড়া পুলিশ কমিশনারের অফিসে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ 4 ঘণ্টা ধরে মিটিং করেছে। 6 তারিখ মহরম হওয়ার কারণে ওরা কোনোভাবেই বৃহস্পতিবার হাওড়া ময়দান বা অন্যত্র জমায়েত করে নবান্ন যেতে দিতে রাজি নন। বৃহস্পতিবার থেকেই মহরমের জন্য কিছু ধর্মীয় পদযাত্রা হাওড়া ময়দান থেকে হবে এবং নিরাপত্তাজনিত কারণে চাকরিহারা প্রার্থীদের মিছিলের অনুমতি দেননি পুলিশ কমিশনার অফিসের আধিকারিকেরা। বদলে 8ই জুলাই মিছিল করতে বলেছে কলকাতা পুলিশ। সঙ্গে এটাও বলা হয়েছে, বৃহস্পতিবার যদি সম্ভব হয় তাহলে চাকরিহারা কয়েকজন প্রতিনিধিকে নবান্নের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করানোর চেষ্টা করা হবে। অবশেষে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেন তারা সব দিক ভেবে বৃহস্পতিবার অর্থাৎ 3রা জুলাই কর্মসূচি পরিবর্তন করে আগামী 8 তারিখ মঙ্গলবার রাখছেন। ওই দিন হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল হবে। তারা নিজেদের অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট। ঘটনায় গ্রেফতার সিরাজ মণ্ডল নামের এক ব্যক্তি। তাকে আদালতে পেশ করা হবে। মুর্শিদাবাদের ডোমকলে মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও জাল নোট। গ্রেফতার একজন। একটি রাইফেল, 3টি রাউন্ড গুলি, পাইপ গান 4টি ও 9 রাউন্ড গুলি, এছাড়াও 12 পিস বন্দুক, একটি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, হাইড্রোলিক পাইপ, 2 পিস নর্মাল পাইপ, 5 পিস ড্রিল মেশিন, 1 পিস কাটিং মেশিন, 1 পিস এয়ার ব্লোয়ার, 1 পিস ডাইস, 2 পিস মেটাল সিট সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে এই আগ্নেয়াস্ত্র ও তার তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এছাড়াও 40,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে সিরাজ মণ্ডল নামে একজন। আজ ধৃতকে আদালতে পাঠানো হবে। রাত মানে 2 এবং 3 তারিখের মাঝে যে রাত, সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে। একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের দাঁড়পাড়াতে একজন আততায়ী, যার নাম সিরাজ মণ্ডল, সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা চালাচ্ছিল।
এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি। এটা ক্রাইম ক্রিমিনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস, ঠিক আছে, এবং পুলিশ সর্বদা, মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরীর মতো আছে। এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করব। হাই নিউজ নেটওয়ার্ক। সূচনা হয়ে গেল সৃজনের শুরুর। 2রা জুলাই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর মাধ্যমেই শুরু হয়ে গেল শারদ উৎসবের। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর, নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর মানুষ অপেক্ষা করে বসে থাকে এই উৎসবের জন্য। 2রা জুলাই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল এই শারদ উৎসবের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় উৎসব। তারপর একে একে দমকল মন্ত্রী সুজিত বসু, পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, নিউ টাউন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তৃতা রাখেন। উদ্বোধন ঘটানো হয় পুজোর ব্যানারের। উৎসবের উদ্যোক্তা সমরেশ দাস জানান, বিগত 3 বছরের মতো এই বছরও তারা মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছেন। শিউলির গন্ধে, মাতৃমূর্তির স্নিগ্ধতায় মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যপ্ত থাকবে। এরপর খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের আজকে খুঁটি পুজোকে কেন্দ্র করে আমি কৃষ্ণাদি, তাপস চ্যাটার্জি, স্থানীয় বিধায়ক মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পুজো খুব ভালো করে হোক। আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি, মহিলারাই এই পুজোটাকে অর্গানাইজ করে। মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রথম কোনো খুঁটি পুজোতে এলাম এবং আমার ভাতৃসম তাপস, সে আমাকে অনুরোধ করেছিল বলে আমি এখানে এসেছি। কারণ কোনোদিন সময়টাও হয় না, আর এই প্রথম এলাম আর এসে খুব ভালো লাগছে। এই খুঁটি পুজো সম্বন্ধে কি বলবেন? আমাদের এটা 4 বছরের পুজো। আমরা 3 বছর ধরে পুজো করেছি। প্রথমত প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি নতুনত্ব কিছু করার। বিকজ নিউ টাউনের মতো জায়গাতে যেখানে সারা বছর ধরে মানুষ আসে, সারা বছর ধরে মানুষ এখানে কিছু না কিছু দেখতে আসে। আমাদের বিশ্বমেলা গেট থেকে শুরু করে, ইকোপার্ক থেকে শুরু করে সারা বছর কলকাতা থেকে, বেঙ্গল থেকে, পৃথিবী থেকে লোকালে নিউ টাউনে আসে। পুজোর টাইপ এমন কিছু ছিল না যেখানে লোকে আসতে চাইতো বেশি করে। আমরা পুরো অন্ধকারের মধ্যে থাকতাম পুজোতে। সেখান থেকে লোকে এমডি ব্লকটা লাস্ট জানতো। তারপর থেকে আমরা চেষ্টা করেছি পুজোটাকে আরও এক্সটেন্ড করে তো আমরা সেটাতে অনেকটা সাকসেসফুল হয়েছি মনে হয়। বিকজ লাস্ট 4 বছর যেভাবে 3 বছর যেভাবে মানুষের ঢল নেমেছে, তাতে করে আমাদের মনে হয় যে মানুষ সেই সাড়াটা দিয়েছে যে নিউ টাউনের মতো জায়গায় বড় করে করা যেতে পারে। পুজো নতুন করে হলেও মানুষের ভালো আসতে পারে। প্রথম বছরে আমরা এতে গিয়েছিলাম, রেডউড কার্নিভালে গিয়েছিলাম। সেটা একটা আমাদের কাছে বড় পাওয়া যেমন চ্যালেঞ্জও ছিল। এখন আমাদের কাছে সেই জিনিসটা আরও বেশি স্ট্যান্ডার্ডটা হাই করে দিয়েছি। আমরা আরও বেশি কি ভালো বেটার করতে পারি, সেই জিনিসটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা চেষ্টা করছি প্রতি বছর আরও দিনকে বেটার করা। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের যোদ্ধারা বুধবার বাজাউর জেলায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল সরকারি গাড়ি। নিহত হয়েছেন 5 জন, গুরুতর জখম 11 জন। রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বিদ্রোহী গোষ্ঠী টিটিপির হামলায় নিহত হয়েছেন 5 জন, গুরুতর জখম 11 জন। পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, টিটিপির হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বাউজারের সহকারী কমিশনার ফয়জাল ইসমাইল এবং তহসিলদার আব্দুল ওয়াকিল। এছাড়া 2 পুলিশ কর্মী এবং এক সাধারণ নাগরিকও ওই হামলায় নিহত হয়েছেন। বাউজারের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই সড়কে সরকারি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় টিটিপি জঙ্গিরা। প্রসঙ্গত 2022 সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা, ফ্রন্টিয়ার কোর এবং সিটিডির যৌথ বাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়ায়। গত বছরের 25শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান।
ইসলামাবাদের দাবি টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, কিন্তু আফগান তালিবানরা অভিযোগ করেছিল সাধারণ গ্রামবাসীদের নিশানা করেছে পাক যুদ্ধ বিমান। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। মোদীকে অফিসার অব দ্য অনার অব দ্য স্টার অব ঘানা সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা। সম্মান পেয়ে মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে আমি সম্মানটি গ্রহণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটের নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানায় সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা। সম্মান পেয়ে মোদী বলেন, দুই দেশের বন্ধুত্ব গভীর হবে, দায়িত্ব আরও বাড়ল। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি। একসঙ্গেই তিনি বলেন, ভারত ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল। সম্মানটি গ্রহণ করার পর মোদী তা ভারতের যুব সমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুই দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদী। বুধবার বিকেলে তিনি আকরার কোটোকা বিমানবন্দরে নামেন। তাকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাকে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতেই মোদীকে ঘিরে হরে রাম হরে কৃষ্ণ স্তোত্র গাইতে শুরু করে ঘানার বাচ্চারা। হাসি মুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও ভাইরালও হয়েছে। উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হলো সেই সফর। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করেন মোদী। ভারত ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদান প্রদান নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোবাগোর উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। আগামী শনিবার সেখান থেকে পৌঁছাবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা থেকে যুদ্ধ সরঞ্জাম কিনবে ভারত। আগামী 10 বছরের জন্য দুদেশে এই বিষয়ে চুক্তি করতে চলেছে। মার্কিন সেনা সদর পেন্টাগন থেকে এমনই দাবি করা হয়েছে। তবে এই চুক্তির ফলে কোনো ধরনের অস্ত্রশস্ত্র বা যুদ্ধ উপকরণ আমেরিকা ভারতকে দেবে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতকে F-35 যুদ্ধবিমান বেচতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই চুক্তির ফলে সেই সম্ভাবনা বাড়বে কিনা সেটাও এখনই বোঝা যাচ্ছে না। ভারত ও যুক্তরাষ্ট্র শিগগিরই একটি নতুন 10 বছর মেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে চলেছে। শীঘ্রই এক বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগস্টেথ এই চুক্তিতে সই করবেন বলেই মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ক্রিস ডিভাইন জানিয়েছেন, হেগস্টেথ ও রাজনাথ সিংহের মধ্যে ফোন আলাপেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি জানান, 1 জুলাই হেগস্টেথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কাছে ভারতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে চলতি প্রতিরক্ষা প্রকল্পগুলির অগ্রগতি, আসন্ন মার্কিন প্রতিরক্ষা সরবরাহ ও দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারি 2025-এর যৌথ বিবৃতিতে ঘোষিত প্রতিরক্ষা লক্ষ্যগুলি কতটা পূরণ হয়েছে তাও পর্যালোচনা করা হয়। কর্নেল ডিভাইনের ভাষায়, হেগস্টেথ ও রাজনাথ সিং পরবর্তী 10 বছরের জন্য একটি নতুন প্রতিরক্ষা কাঠামোতে সই করার সিদ্ধান্তে পৌঁছেছেন। বৈঠকের নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি, তবে আলোচনা ইতিমধ্যেই চূড়ান্ত স্তরে পৌঁছেছে। একই দিনে হেগস্টেথের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়। দু দেশই আগামী ইন্দাস 10 সামিট এবং নতুন অটোনোমাস সিস্টেমস ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সূচনাকে স্বাগত জানিয়েছে। This included a discussion on trade and investment, on technology, on defense and security, on energy and on mobility. Now, defense and energy are two subjects where, particularly with the US, I think they're substantive enough to warrant a separate meeting with their secretaries, which is why I had a meeting with Secretary Hegseth and with Secretary Pratt. In terms of the evolution of Quad, I think it was a step forward. Not just, I would say,
in terms of a sort of another meeting of the Quad, but in many ways it was a sort of a house cleaning and a way of making it more efficient. There was we were self-auditing ourselves and saying, okay, how do we deliver better? How do we make it more efficient? So that's the spirit really in which we approached this particular meeting. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, ট্রাম্প মোদি যুগে যে ভিত্তি তৈরি হয়েছিল হেক্সটেথ সেটিকে উৎপাদনক্ষম, বাস্তবমুখী ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীতে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির মসৃণ একীকরণে ওয়াশিংটন সন্তুষ্ট এবং ভবিষ্যতে বড় মাপের প্রতিরক্ষা বাণিজ্য ও যৌথ উৎপাদনের সুযোগ বাড়াতে আগ্রহী। হাই নিউজ নেটওয়ার্ক। পারস্য উপসাগরের জাহাজগুলিতে গুচ্ছ গুচ্ছ সামুদ্রিক মাইন ভরে রেখেছিল ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালীন এই প্রক্রিয়া চলছিল। মার্কিন গোয়েন্দাদের হাতে সেই তথ্য আসার পর থেকে তারা উদ্বেগে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল ইরান। উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের অংশ হরমুজ প্রণালী নামে চিহ্নিত। সারা বিশ্বের বাণিজ্যে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এই প্রণালী বন্ধ হলে বিশ্বের বাণিজ্যে তার প্রভাব হতো ভয়াবহ। ফলে ওই অঞ্চলে ইরানের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় পর থেকেই পারস্য উপসাগরে তৎপরতা শুরু করেছিল তেহরান। সেখানকার জাহাজগুলিতে সামুদ্রিক মাইন ভরে দেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্তারা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। গোয়েন্দাদের অনুমান, বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্য পথ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান। সেই কারণেই জাহাজে মাইন ভরা হচ্ছিল। হরমুজ প্রণালীর মুখে জাহাজগুলি প্রস্তুত ছিল। তেহরান থেকে সবুজ সংকেত পেলেই ঘটত বিস্ফোরণ। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও শেষ পর্যন্ত এই নির্দেশ দেয়নি ইরানের সরকার। যদি তা হতো তবে পশ্চিম এশিয়ার সংঘাত আরও গুরুতর পর্যায়ে পৌঁছতে পারত, আরও জোরালো হতে পারত যুদ্ধ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের 1/5 ভাগ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তা আটকে গেলে বিশ্বজুড়ে হু হু করে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। কিন্তু আদতে তা হয়নি। ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কয়েকদিনের মাথায় আমেরিকা তাতে যোগ দেয়। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। এরপরেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেন ট্রাম্প। ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আর বাড়েনি। ইরানে আমেরিকার হামলার পর থেকে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম তাৎপর্যপূর্ণভাবে 10% কমে গিয়েছে। গত কয়েক বছরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা একাধিকবার হুমকি দিয়েছে ইরান, কিন্তু এখনো পর্যন্ত একবারও সেই হুমকি বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঠিক কোন পর্যায়ে পৌঁছে পারস্য উপসাগরের জাহাজে মাইন ভরা শুরু করেছিল ইরান তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মাইনগুলি সরিয়ে নেওয়া হয়েছে কিনা তাও এখনো নিশ্চিত নয়। মনে করা হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় এবার দীপিকা। এই প্রথম কোনো ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হলেন। 2026 সালের হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় এবার দীপিকা পাদুকোন। এই প্রথম কোনো ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের তালিকায় নাম তোলার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবর তারকারাও। চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাদুকোনের নাম। উল্লেখ্য, প্রথম কোনো ভারতীয় তারকা এই সম্মানে ভূষিত হলেন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। 20 জুন ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল 100 মনোনীতদের মধ্যে থেকে 35 জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে। প্রসঙ্গত 2017 সালে XXX রিটার্ন অফ জেন্ডার কেস ছবির সুবাদেই পশ্চিমী বিনোদন দুনিয়ায় পা রাখেন দীপিকা, যে ছবিতে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডের শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় এই কন্যা। সেই ছবির পর পরবর্তীতে তাকে আর কোনো হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিতেই বুঝিয়ে দিয়েছে। পরের বছর 2018 সালে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম তুলেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি 8 ঘন্টা শিফটে কাজ করার দাবি রেখে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একাংশের বিরাগ ভাজন হয়েছিলেন দীপিকা। তবে দিন কয়েক বাদেই অ্যাটলিট 600 কোটি মেগা বাজেটের সিনেমার নায়িকার রোল বাগিয়ে সেই বিতর্কে জল ঢেলেছেন অভিনেত্রী। আর এবার হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত হচ্ছেন দীপিকা পাদুকোণ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে আবহাওয়ার মতিগতি পাল্টেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের কারণে অস্বস্তিও বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 9টি জেলায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া আরও জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে আগামী 6 ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে। ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। দিনে 2-1 পশলা ঝড় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।